কিছুক্ষণ আগে আপনারা আপডেট জানাচ্ছিলাম আপনাদের বিধানসভার যে বিধানসভায় স্পিকারের ঘরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যারা বেশ শুরু তাদের সই নিয়ে এখান থেকে আমার সঙ্গে আবির রয়েছেন। আবির আমাকে প্রতি মুহূর্তের আপডেট দিয়ে যাচ্ছেন। আবির, শেষ আমরা কি জানতে পারছি? জানতে পারছি যে 58 জনের সই সহ একটি চিঠি জমা পড়েছে, দুজনের সই হবে এবং দুজনের মধ্যে ইতিমধ্যে একজন এসে উপস্থিত হলেন, অপর একজনেরও এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে। তাহলে সব মিলিয়ে 60 জনের যে সই, সেই 60 জনের সই জমা পড়বে। এছাড়া আরো বেশ কয়েকজন তারা সমর্থন জানিয়েছেন মৌখিকভাবে, তারা বাইরে থাকার কারণে তারা এসে উপস্থিত হতে পারেননি। তারা এসে উপস্থিত হলে তারাও বিধানসভাতে তারাও সেই চিঠিতে সই বা অন্য কোনো প্রক্রিয়াতে বিধানসভার অধ্যক্ষের কাছে তাদের সমর্থনের বিষয়টি জানিয়ে দেবেন। এখনো পর্যন্ত যেটা জানতে পাওয়া যাচ্ছে যে বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাকেই দলনেতা হিসেবে তারা এগোচ্ছেন। পাশাপাশি হচ্ছে শিউলি সাহা, জাভেদ খান এবং সন্দীপন সাহা তাদেরকে ডেপুটি লিডার হিসেবে নিয়ে এগোনো হচ্ছে এবং আখরুজ্জামান তাকেই মুখ্য সচেতক হিসাবে নিয়ে তারা এগোবেন এবং এই নিয়ে আলোচনা হয়েছে। আজকে তুমি জানো যে 10টা 10 মিনিটে বিধানসভার অভ্যন্তরে এসে উপস্থিত হন হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তারপরে একে একে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের যারা বিধায়করা রয়েছেন তারা এসে উপস্থিত হতে শুরু করেন। আজকে প্রায় 41 জনের মতো বিধায়ক তারা বিধানসভার অভ্যন্তরে তারা এখানে উপস্থিত ছিলেন এবং যে পরিষদীয় দলের যে বৈঠক হয় সেই পরিষদীয় দলের বৈঠকে তারা অংশগ্রহণ করেন। 12টার সময় তারা বিধানসভার অধ্যক্ষের কাছে গিয়ে পৌঁছান এবং অধ্যক্ষের কাছে গিয়ে যে 58 জনের সই হয়ে গিয়েছে সেই 58 জনের যে সই সহ একটি চিঠি তারা জমা দিয়েছেন। এখনো পর্যন্ত বিধানসভার ঘরে তারা অপেক্ষা করছেন। তোমাকে শুরুতেই বললাম যে আরো দুজনের সই হওয়া বাকি রয়েছে, তারা দুজন কিছুক্ষণের মধ্যে বিধানসভাতে এসে পৌঁছচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। আবির, সঙ্গে থাকো। এই যে সই পর্ব, এই যে একটা বেসুরো হওয়া, এটার প্রেক্ষিতটা নেতাদের বেসুরো হওয়ার, বিধায়কদের বেসুরো হওয়ার প্রেক্ষিত আমি তোমার থেকে জানবো। তবে তার আগে সান্নিক রয়েছেন আমার সঙ্গে, সান্নিকের সঙ্গে একবার কথা বলবো। সান্নিক, কারা কারা এই যে বৈঠকে এসেছিলেন, কারা কারা? আমি যদি একটু জেলাবাড়ি বুঝতে চাই, কোন কোন জেলা বা যদি কোন কোন বিধানসভা বিধায়করা এসেছেন, সান্নিক। কিছু নাম, যে নামগুলো উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই নামগুলো বলা যেতে পারে দীর্ঘদিন ধরে এরা তৃণমূলের নেতা। চন্দ্রনাথ সিনহার কথা বলতে হবে, রথীন ঘোষের কথা বলতে হবে ওদিকে জাভেদ খান, সাবিনা ইয়াসমিন বলতে হবে, পাশে সমীর জানা, অরূপ রায়ের কথা। সান্নিক আছে আমার সঙ্গে। সান্নিক, আমরা কথা বলছিলাম, বোঝার চেষ্টা করছি জেলাওয়ারি যদি একটু দেখতে যাই আমরা, বা যদি বিধানসভা ধরেও কোন কোন বিধায়করা আজকের এই বৈঠকে গিয়েছিলেন। দেখো, মোট 58 জনের সিগনেচার পড়েছে। 58 জনের সিগনেচার মানে কিন্তু দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশেই, যে অংশে তৃণমূলের যে কটি জেলা থেকে ফলাফল ভালো ছিল, বেশিরভাগ জেলা এবং সব থেকে বড় কথা কলকাতা সহ সংলগ্ন জায়গাগুলো, যেগুলো একসময় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরোপুরি নির্দেশে পুরোটা যেখান থেকে পরিচালিত হতো, সেই জায়গাতেও কিন্তু ভাঙনের ছবি। শহর কলকাতার মধ্যেও যদি বলো, জাভেদ খানের কথা তুমি বলছিলে, জাভেদ খান তিনি নিজে আজকে এই বৈঠকে উপস্থিত ছিলেন। পাশাপাশি যদি দেখতে হয়, বেশ কিছু মন্ত্রী যারা আগে মন্ত্রী ছিলেন তারাও আজকে উপস্থিত ছিলেন। তার মধ্যে চন্দ্রনাথ সিনহা রয়েছেন, সাবিনা ইয়াসমিন রয়েছেন, একাধিক নাম কিন্তু আজকে তৃণমূলের এই বৈঠকে তাদের উপস্থিতি আজকে চোখে পড়েছে। অবশ্যই তাদের মধ্যে গতকাল যাদের যে 6 জনকে একেবারে সামনের সারিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধর্ণা মঞ্চে দেখা গেছিল, তাদেরকে আজকে এই বৈঠকে দেখা যায়নি। যেমন আমি নাম করে বললে ববি হাকিম, তারপর কুণাল ঘোষ, এনাদেরকে যেমন দেখা যায়নি, ঠিক তার পাশাপাশি 58 জনের সই পড়াটা কিন্তু একটা যথেষ্ট আশঙ্কার বিষয় তৃণমূলের জন্য এই মুহূর্তে। সেক্ষেত্রে বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামই শেষমেশ সুনিশ্চিত প্রায় হতে চলছে, এমনটাই কিন্তু বলা যায়। এখনো দুজনের সই পড়া বাকি। আবির আমার সঙ্গে ফোনে আছে। আবির, কি আমার কথা শুনতে পাচ্ছে? এই 58 জনের যাদের সই পড়েছে, এখনো পর্যন্ত আরো 2 জন সই করবেন এবং বাকিরাও যারা এই মুহূর্তে নেই কলকাতায়, তাদের মধ্যেও অনেকে সমর্থন জানাচ্ছেন বা এদের সঙ্গে আছেন বলে জানিয়েছেন। তার কি প্রক্রিয়া, তারা কোন প্রক্রিয়ায় কিভাবে তারা এই যে সই হচ্ছে এর সঙ্গে সামিল হবেন, সে বিষয়ে পরবর্তীতে জানবো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, আবিরের সঙ্গে কথা বলছিলাম একটু আগে, যে বহুদিন ধরে তৃণমূলে যারা রয়েছেন তেমন কিছু নাম, বহুদিন ধরে তারা তৃণমূলের নেতা এবং বিভিন্ন জায়গায় তাদের দেখা গিয়েছে যে তারা একেবারে মানে কোর
তৃণমূলের কোর টিমের মধ্যে তারা রয়েছেন। শিউলি সাহা কেশপুরের, মধ্যমগ্রামের রথিন ঘোষ, বোলপুরের চন্দ্রনাথ সিনহা, এরা আজ বেসুরো। বেসুরোকে কসবার জাভেদ খান, হাওড়া মধ্যর অরূপ রায়। যখন এরা বৈঠকে যাচ্ছেন, এদের বক্তব্য একবার শুনবো যে যখন এরা বৈঠকে যাচ্ছিলেন বা বৈঠক থেকে বেরিয়েছেন এরা কি বলছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা মানছেন? মেনে নিয়েছি অলরেডি। আর কাকে কাকে মানবেন দায়িত্বে? সবাইকেই মানবে। অ্যাকচুয়ালি আমরা বিরোধী দলনেতা কে হবে সেটাকে নিয়ে আজকে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মেজরিটি আমরা আলোচনা করে আজকে ঠিক করব। কি নতুন কোন কিছু সূচনা হবে? দেখো, সময় হলে বুঝতে পারবেন। আমরা আমাদের নিজের কাজে এসেছি, বিধানসভায় কাজ আছে, আমার আইডেন্টি কার্ড তৈরি করতে হবে। যে নামগুলো বলছিলাম আপনাদের, জাভেদ খান, শিউলি সাহা, সানিক, এরা তো বহু পুরনো কর্মী এবং এরা দীর্ঘদিন ধরে তৃণমূলের একদম কোর টিম বা তৃণমূল যে সময় শিউলি সাহার কথা যদি বলতে হয়, যে সময় তৃণমূল বিরোধী দলে বাম আমলে, সে সময় তৃণমূলের কর্মী, তারা বেসুরো হয়ে গেলেন আজ। কেন তারা বেসুরো? এই যে এতজন, 58 জনের সই পড়েছে এখনো পর্যন্ত, এখনো 2 জন বাকি বলা হচ্ছে, এতজন বেসুরো কেন? দেখো, আজকে যে বৈঠক হলো সেই বৈঠকে হয়তো এই উত্তর কিছুটা পাওয়া গিয়েছে। যেমন 11:30টার পরে 11:35 নাগাদ আজকে যখন বিধানসভার অন্দরে যখন রেজলিউশন নেওয়ার জন্য যে বৈঠক, এই বেসুরো তৃণমূল নেতারা তারা যখন আজকে বসে বৈঠক করছিলেন, সেক্ষেত্রেও কিন্তু এই নির্বাচন পরবর্তী সময়ে প্রত্যেকটি বৈঠকের ক্ষেত্রে যেগুলি কালীঘাটে ডাকা হয়েছিল, সেক্ষেত্রে তাদের যে অসম্মান হয়েছে সেই প্রসঙ্গ কিন্তু উঠে এসেছে। যেই কারণে মূলত যারা দীর্ঘ সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী সৈনিক হিসেবে পরিচিত ছিলেন দলে, তাদেরকে আজকে বেসুরো হতে দেখা যাচ্ছে, তাদেরকে আজকে অন্য পথে হাঁটতে দেখা যাচ্ছে। যেমন তুমি বলছিলে শিউলি সাহার কথা, যেমন তুমি বলছিলে জাভেদ খান, যারা একটা সময় তৃণমূল কংগ্রেসের একেবারে কোরে উপস্থিত ছিলেন, তাদেরকে আজকে অন্য পথে হাঁটতে দেখা যাচ্ছে। আজকে অবশ্যই যে প্রক্রিয়া রয়েছে, আজকে এই শুধুমাত্র সই যথেষ্ট নয়। পরবর্তীতে যখন অধিবেশন হবে, সেক্ষেত্রে যদি যারা এখনো পর্যন্ত সই করেননি, যে তৃণমূল কংগ্রেস বিধায়করা, তারা যদি প্রশ্ন তোলেন, সেক্ষেত্রে হয়তো ধ্বনি ভোটের আয়োজন করা হতে পারে বা ফ্লোর টেস্টের বিষয় একটা সামনে আসতে পারে। তবে তার আগে পর্যন্ত বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যে সবাই মেনে নিচ্ছেন, সেই বিষয়টাই কিন্তু আপাতত স্পষ্ট হয়ে যাচ্ছে। অতনু। ধন্যবাদ সান্নিক। এবং এই তুমি যে বলছিলে, সান্নিকের কথা সূত্র ধরেই বলতে হয়, কোথাও যে যেন তৃণমূলে ভাঙন। শাসক দল বিজেপি বিরোধী কে? মমতার তৃণমূল কি বিরোধীও হতে পারবে না? তাহলে কি তৃণমূলে নব তৃণমূল? একটু যদি পিছিয়ে যাওয়া যায়, 28 বছর পিছোতে হবে, অর্থাৎ 1998 সাল। 1998 সালে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস, আর এবার তৃণমূল ভেঙে নব তৃণমূল, তাও ভোটে হারের 30 দিনের মাথায়। অধীর রঞ্জন চৌধুরী বলছেন ইতিহাসের পুনরাবৃত্তি, কিন্তু এইরকম কি আগে কখনো হয়েছে? নিউজ রুম থেকে কৌশিক। ইতিহাস কিন্তু বারবার ফিরে ফিরে আসে। রাজনীতির ইতিহাস বলে পৃথিবীর প্রায় সব শাসকই বুঝতে পারে না তার পায়ের তলার মাটিটা কখন সরে গেছে। সেটা যে তৃণমূলে বুঝতে পারেনি, সেটা আমরা 4 মে দেখেছি। এবার ইতিহাস আবার ফিরে আসছে এবং সে এক আশ্চর্য সমাপতন। তুমি যদি একটু ভেবে দেখো, 1998 সাল, 97 শেষের দিক, মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেসে যুব কংগ্রেস নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের বিভিন্ন নেতাদের, প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতাদের মধ্যে সংঘাত চলছিলই। কেন চলছিল? মমতা বন্দ্যোপাধ্যায় মনে করতেন যে এইখানকার যারা নেতা রয়েছেন তারা হচ্ছে সিপিএম এর বি টিম, এরা যতদিন এখানে ক্ষমতায় থাকবে, মানে এদের হাতে যতদিন রাজ থাকবে, ততদিন সিপিএমকে সরানো যাবে না। এই সংঘাত চলছিল, যেটা তুঙ্গে ওঠে 97 শেষে নেতাজি ইন্ডোরে কংগ্রেসের একটি সভা ছিল। সেইখানে সংঘাতটা তুঙ্গে ওঠে, মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যান কংগ্রেস ছেড়ে, কংগ্রেস তাকে বহিষ্কার করে।
1998 সালের 1 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল করেন এবং সেই দল পরে ক্ষমতায় আসে। এবার কি হলো, 1998 সাল বহিষ্কার করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল করলেন তৃণমূল। এবার কি হলো, 2026 ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করলো তৃণমূল। এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শোনা যাচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তৃণমূল ভেঙে নবতৃণমূল হচ্ছে। এটা আশ্চর্য সমাপতন। উনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আরো দেখো বন্দ্যোপাধ্যায়, এখানেও বন্দ্যোপাধ্যায়, আরেক বন্দ্যোপাধ্যায়। 1998 সালে কি হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেরিয়ে গেছিলেন তার সঙ্গে কংগ্রেসের বেশিরভাগ নেতা বেরিয়ে গেছিলেন। এখানেও দেখা যাচ্ছে 2026 ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা হলো, সন্দীপন সহায়কে বহিষ্কার করা হলো। যেটা দাবি করা হচ্ছে তাদের দল তরফ থেকে যে তাদের সঙ্গে অন্তত 60 জনের বিধায়ক তাদের সঙ্গে রয়েছেন। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার তৃণমূল ভেঙে নবতৃণমূল? 1998 যখন মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এলেন তৃণমূল থেকে, 2001 তার প্রথম বিধানসভা ভোট, 2001 স্লোগান উঠলো, হয় এবার নয় নেবার, কেশপুর শেষপুর, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতে পারেননি। 2006 সিপিএম বামফ্রন্ট 235, তৃণমূল একেবারে তলানিতে চলে এলো 30, তৃণমূল ক্ষমতায় আসতে পারলো না। 2008 সাল থেকে হাওয়া ঘুরতে শুরু করলো একটু একটু করে। 2008 পঞ্চায়েত ভোট, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, দুখানা জেলা পরিষদ দখল করে নিল তৃণমূল, সিপিএম এর থেকে ছিনিয়ে নিল। 2009 মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসছেন, কিন্তু দেখো 2009 তৃণমূল, কংগ্রেস এবং এসইউসি জোট বেঁধে কিন্তু লড়েছিল এবং সেখানে তৃণমূল 19খানা আসন জিতেছিল। 2009 পর বড় ভোট হলো 2011, রাজ্য জুড়ে পরিবর্তনের হাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন। সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট সঙ্গী ছিল কংগ্রেস। যেই কংগ্রেসকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল করেছিল, সেই কংগ্রেস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল সিপিএমকে সরানোর জন্য। তারপর থেকেই আবার হাওয়াটা অন্য খাতে বইতে শুরু করলো। এই যে তৃণমূল কংগ্রেস শাসক হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন, তারপর থেকে ক্রমশ কংগ্রেসকে কোণঠাসা হতে দেখা গিয়েছে। তৃণমূল বারবার দাবি করেছে কংগ্রেসের আর আছেটা কি, কংগ্রেস তো সাইনবোর্ড হয়ে গেছে। সেই তৃণমূল 2011 থেকে ক্ষমতায়, 2016, 2021, 16তেও ডবল সেঞ্চুরি, 21এও ডবল সেঞ্চুরি মমতা বন্দ্যোপাধ্যায়, 26 এসে একেবারে ধরাশায়ী মানে এমনই ধরাশায়ী, 4 মে হারলো, 3রা জুন এখনো 1 মাস হয়নি। আমরা তো জানি যে এই দলটা জেতে তারা সরকারে আসে, আর যারা হারে তারা বিরোধী হয়। 4 মে তৃণমূল এমন হারলো, তারা এখন বিরোধী হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছে।